নমস্কার। অনেকেই জানতে চাইছেন যে হঠাৎ করে গল্প পড়া বন্ধ হয়ে গেল কেন? আসলে সত্যি অনেক দিন হয়ে গেল নতুন কোনো গল্প আপনাদের শোনাতে পারিনি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং যারা আমার গল্প শুনতে ভালোবাসেন, যারা গল্প আমার নিয়মিত শোনেন, তাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চেষ্টা করব আবার নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনাদের বাংলা সাহিত্যের নতুন নতুন গল্প শোনাতে। তো আজকে যে গল্পটা আমি বেছেছি সেই গল্পটার নাম হচ্ছে তৃতীয় নয়ন কষ্টকর। লিখেছেন সমরেশ মজুমদার। আজকে আমি এই গল্পের প্রথম পর্ব আপনাদের শোনাব। পরিতোষবাবু খুব বিব্রত, কী যে করা উচিত ভেবে পাচ্ছিলেন না। যদিও ব্যাপারটা ভাবতে তার খুব গর্ব হচ্ছিল, অথচ ঝামেলা যে দিন দিন বেড়েই যাচ্ছে। বন্ধুরা অবশ্য উপদেশ দিচ্ছিলেন, এই মৌকায় কিছু কামিয়ে নাও পরিতোষ, মা লক্ষ্মী নিজে এসে ঘরে ঢুকতে চাইছেন, ফিরিয়ে দিও না। উপদেশটা ভালো লাগছিল না তার। চিরকাল সৎভাবে জীবন কাটিয়েছেন, এখন নাকি দুর্দৈব। জলপাইগুড়ির নবীনচন্দ্র হাই স্কুলের অঙ্কের শিক্ষক তিনি। অভাব আছে তাই বলে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, বরং তাঁর ন্যায়বোধটা অন্য মানুষের চেয়ে একটু বেশি রকমের। এই যেমন একবার ফটোপুকুরে এক ভদ্রলোকের বাড়িতে যাওয়ার কথা ছিল। তা সেদিন সকাল থেকেই এমন বৃষ্টি, বাস, ট্যাক্সি, রিক্সা কিছুই চলছে না। পরিতোষবাবু ছাতা মাথায় সর্বাঙ্গ ভিজিয়ে 10 মাইল রাস্তা হেঁটে সেখানে পৌঁছলেন। এখন ওই আবহাওয়ায় না যেতে পারাটা যে কোনো অন্যায় নয়, এটা কেউ তাকে বোঝাতে পারবে না। এই রকম মানুষ বিব্রত হয়ে পড়েছেন তার একমাত্র ছেলে অবনীন্দ্রের জন্য। অবনীন্দ্র ভালো ছাত্র, জেলা স্কুলে ক্লাস 9-এ পড়ে। অতিশয় নম্র এবং ছবি আঁকার হাতটি চমৎকার। নিজের মন থেকে বানিয়ে বানিয়ে এমন সব ছবি আঁকে হেডমাস্টার মশাই পর্যন্ত অবাক হয়ে গেছেন। ছেলেটির স্বাস্থ্য ভালো নয়, বরং খুব রোগাই বলা যায়। তা নিয়ে অবশ্য দুশ্চিন্তা নেই পরিতোষবাবু। পরিসংখ্যান নিয়ে তিনি দেখেছেন যে রোগারাই পৃথিবীতে মেধাবী হয় বেশি। কিন্তু মাস 2 আগে ব্যাপারটা ঘটল, আর তারপরেই সব ওলট পালট হয়ে গেল। সামান্য জ্বর হয়েছিল অবনীর। সেই জ্বর নিয়েই স্কুলে গিয়েছিল সে। ফিরে এসে আর মাথা তুলতে পারে না। 104 হয়ে গেল শরীরের তাপ। সেই সঙ্গে ভুল বকা শুরু হলো। ডাক্তারবাবু এসে অভয় দিলেন যখন, ঠিক তখনই অবনী তার দিকে চেয়ে বলল, 7 পা গেলেই পা ভাঙবে ফটাফট। ডাক্তারবাবু হেসে বললেন, কাল ভোরের মধ্যেই জ্বর নেমে যাবে, চিন্তা করবেন না, আমি ওষুধ দিয়ে দিয়েছি। পরিতোষবাবু ডাক্তারবাবুকে রিকশায় তুলে দিতে রাস্তায় নামতেই একটা সাইকেল দড়াম করে এসে তাদের ঘাড়ে পড়ল। নিজেকে সামলে উঠে দাঁড়াতেই শুনতে পেলেন ডাক্তারবাবু গোঙাচ্ছেন। সাইকেলের আরোহী নেহাতি বালক। তাকে তিরস্কার করে এগিয়ে গিয়ে দেখলেন ডাক্তারবাবু আর উঠতে পারছেন না। তার পায়ে ভীষণ লেগেছে। কোনো রকমে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা গেল তার ডান পায়ের মালাই চাকি সরে গিয়েছে। সঙ্গে সঙ্গে পরিতোষবাবুর মনে পড়ল অবনীর জ্বরের ঘোরে ভুল বকা কথাগুলো। বাড়ি ফিরে তিনি মেপে দেখলেন দুর্ঘটনা ঠিক তাদের দরজা থেকে 7 পা দূরেই ঘটেছে। এমন তাজ্জব ব্যাপার দেখে হতবম্ব হয়ে ছেলের বিছানার পাশে গিয়ে দেখলেন যে সে বেহুঁশ হয়ে ঘুমোচ্ছে। খুব অস্বস্তি হচ্ছিল পরিতোষবাবু। ডাক্তারবাবু তার বাড়ি থেকে বেরিয়েই পা ভেঙেছেন বলে তো বটেই, তাছাড়া ছেলেটা সে কথা আগে ভাগে বলল কি করে, তা তিনি ভেবে পাচ্ছিলেন না কিছুতেই। ব্যাপারটা নেহাতি কাকতালীয় বলে উড়িয়ে দিলেন তিনি।
কিন্তু অবনীর জ্বর নামছিল না। সন্ধেবেলায় স্কুল কমিটির একটা মিটিং ছিল। হেডমাস্টার মশাই অবসর নিচ্ছেন, তাই না গেলেই নয়। যাওয়ার আগে তিনি একবার ছেলের মাথায় হাত বুলিয়ে বেরোতে যাচ্ছেন, ঠিক তখনই অবনী চোখ খুলল। লাল টকটকে চোখ, জ্বরে মুখ অস্বাভাবিক, ঠোঁট কাঁপছে দেখে পরিতোষবাবু দ্রুত ফিরে এসে মুখটা নামিয়ে জিজ্ঞাসা করলেন, আরে খুব কষ্ট হচ্ছে বাবা তোর? অবনী বলল, হেডমাস্টার বেজায় রাগী। মুখ সরিয়ে নিলেন পরিতোষবাবু। কি বলছে ছেলেটা? হেডমাস্টারের কথা এলো কোথা থেকে? না, এ তো এখনো ভুল বকছে। স্ত্রীকে চোখ রাখতে বলে মিটিংয়ে চললেন তিনি। অবনীর কথাটা মনে হতেই হাসি এলো তার। ওদের হেডমাস্টার অত্যন্ত সাদাসিধে হাসি খুশি মানুষ। বরং রাগী মাস্টার ফাঁকি সহ্য করতে পারেন না বলে তাঁরই যত বদনাম আছে। মিটিংয়ের শেষে যেন আপ্লুত হয়ে বাড়ি ফিরছিলেন পরিতোষবাবু। স্কুল কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তিনি আজ থেকে হেডমাস্টারের দায়িত্বভার গ্রহণ করেছেন। এত বড় সম্মান যে তাঁর জন্য অপেক্ষা করছে তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। শুনেছিলেন বাইরে থেকে কেউ হেডমাস্টার হয়ে আসছে। তাছাড়া আরও অনেক দাবিদার তাদের মধ্যেই আছেন। তবু তিনি হয়ে গেলেন হেডমাস্টার। একেই বোধহয় ভাগ্য বলে। কিন্তু বাড়ির কাছাকাছি হতেই থেমে গেলেন পরিতোষবাবু। অবনীটা কি ভুল বকছিল তখন? কি বলল? হেডমাস্টার বেজায় রাগী। তার মানে ও কি আগেভাগেই জানতে পেরেছিল যে তিনি হেডমাস্টার হবেন? কথাটা বন্ধু বান্ধবদের কানে যেতে বিলম্ব হলো না। এদিকে ডাক্তারবাবুও অবনীর ভবিষ্যৎবাণী ফলে যাওয়ার গল্প শুনিয়েছেন অনেককে। শহরে রাতারাতি বিখ্যাত হয়ে গেল অবনী। দুবেলা লোক আসছে তাকে দেখতে। যদি তাদের দেখে ফস করে অবনী কিছু বলে দেয় এই আশায়। তাদের সামলাতে অবস্থা বেসামাল পরিতোষবাবু। বন্ধু বান্ধবরা এই সময় উপদেশ দিলেন এমন সুযোগে দুটো পয়সা কামিয়ে নিতে। লক্ষ্মী নিজে এসে যখন ধরা দিচ্ছেন তখন। কিন্তু কিছুতেই ওদিকে মন যায় না পরিতোষবাবু। কিভাবে ছেলেকে এত কৌতূহলী মানুষের চোখের আড়ালে রাখবেন ভেবে পাচ্ছেন না তিনি। জ্বর সেরে গিয়েছে অবনীর, কিন্তু সে যে পুরোপুরি সুস্থ নয় এটা ওকে দেখলেই বোঝা যায়। খুব প্রয়োজন ছাড়া কথা বলে না, সব সময় গুম হয়ে বসে থাকে। চোখ দুটো এখনো লাল। এই অবস্থায় স্কুলে পাঠাবার প্রশ্নই ওঠে না। মনটা বেশ খারাপ তাই পরিতোষবাবু। নতুন ডাক্তার ওষুধ দিচ্ছেন, বলছেন কয়েকদিনের মধ্যেই সেরে উঠবে। কিন্তু পরিতোষবাবু তাতে ঠিক ভরসা পাচ্ছেন না। তার সঙ্গেই ভালো করে কথা বলে না সে। 10টা প্রশ্ন করে হাঁ হাঁ একটা উত্তর পাওয়া যায়। নাছোড়বান্দা কিছু পরিচিত মানুষ অবনীকে জিজ্ঞাসা করে, হ্যাঁ বাবা বল না আমার কিছু হবে কি না? কোনো উত্তর দেয় না অবনী। কিন্তু তাই করতে করতে হঠাৎ একদিন এক বৃদ্ধকে বলে উঠল, বাথরুমে মরা ঝুলছে। সবাই থমকে গেল কথাটা শুনে। বলে কি অবনী? ভদ্রলোক হেসে পরিতোষবাবুকে বললেন, আরে আমার বাথরুম ঠাকুর ঘরের মতন পরিষ্কার, সেখানে মরা ঝুলবে কোত্থেকে? না হে না, এই তোমার ছেলেকে মাথার ভালো ডাক্তার দেখাও পরিতোষ। কিন্তু সেদিন সারা শহরে হইচই পড়ে গেল। বৃদ্ধ ভদ্রলোকের ছোট মেয়ে বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ভবিষ্যৎবাণী এত সঠিক মিলে যাওয়ায় অবনীকে দেখার জন্য সারা শহর চঞ্চল হয়ে উঠল। কিন্তু মুশকিল হলো, শত চেষ্টা করলেও অবনীর মুখ থেকে কোনো শব্দ বের করা যায় না।
কখন তার মর্জি হবে এবং কথা বলবে তা ভগবানই জানেন। কিন্তু মানুষের ধৈর্য দেখে পরিতোষবাবু অবাক। তাঁরা ঠায় বসেই থাকেন। পরিতোষবাবুর স্ত্রী কিন্তু এসব মানতে পারছেন না একদমই। তাঁর ধারণা এত মানুষের আনাগোনায় ছেলে সুস্থ হতে পারছে না। কখনো কখনো কোনো কোনো অপদেবতা বাচ্চাদের ওপর ভর করে এবং তার ফলে ওইসব উল্টোপাল্টা কথা তাদের মুখ দিয়ে বের হয়। তিনি পরিতোষবাবুকে বললেন অবনীকে নিয়ে কিছু দিনের জন্য বাইরে যাবেন হাওয়া বদল করতে। না, কোনো বেড়াবার জায়গায় নয়, দেওঘরে ওর এক দিদি থাকেন। তিনি অনেক দিন থেকে যেতে লিখেছেন। সেখানে বাবা বৈদ্যনাথ আছেন, অত্যন্ত জাগ্রত দেবতা। কোনো অপদেবতা যদি অবনীকে আশ্রয় করে থাকে তাহলে সেখানে গেলে অবনী নিশ্চয়ই ভালো হয়ে যাবে। পরিতোষবাবুর স্ত্রী কথাটা ভেবে ইতিমধ্যেই বাবা বৈদ্যনাথের কাছে মানত করে ফেলেছেন। পরিতোষবাবু রাজি হলেন। বৈদ্যনাথের ওপর তার অবশ্য কোনো ভরসা নেই। ছেলেটাকে নিয়ে বাইরে ঘুরলে হয়তো পরিবর্তন আসবে, এটা মনে করেই রাজি হব। তাছাড়া এককালে তো দেওঘর, মধুপুর বাঙালিদের বেড়াতে যাওয়ার জায়গা ছিলই। নমস্কার, শেষ করছি আজকে এই গল্পের প্রথম পর্ব। এরপর কি হলো? পরিতোষবাবু, অবনী এরা কি দেওঘর সত্যি পৌঁছলো নাকি অন্য কিছু ঘটল? এটা জানার জন্য অবশ্যই শুনতে হবে এই গল্পের দ্বিতীয় পর্ব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।